আসসালামু আলাইকুম। সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি। এই তো চলে আসছি বারান্দা বাগানে। সকালবেলা ঘুম থেকে উঠেই বারান্দা বাগানটা যখন আমি পাড়া দেই, আমার কাছে এত শান্তি লাগে কি বলবো। নিজের গাছপালাগুলোকে আগে দেখি, কারণ এটা আমার একটা ভালোবাসার একটা অংশ। সকালবেলা উঠে আগে গাছগুলোকে ভালোভাবে খুঁটিয়ে নুটে একটু দেখে আসি, পানি দেবার প্রয়োজন হলে পানি দেই। তো বাইরে যেহেতু একটু মেঘলা মেঘলা ভাব দেখলাম, তো ভাবলাম যে এখন আর পানি গাছে দিব না। তো গাছে পানি না দিয়ে আমি চলে আসছি এই তো রান্নাঘরে। এসে অফ ক্যামেরাতে আমি অনেকগুলো রুটি এবং কিছু পরোটা বেলে নিয়ে আছি। তো যেহেতু আমি রুটি খেতে পছন্দ করি, প্রতিদিন তো ওইভাবে পরোটা আর খেতে ভালো লাগে না। কিন্তু ওই যে ছোট মেয়েটা সবসময় শুধু পরোটা পরোটা করে অজ্ঞান হয়। তো তার জন্যই আর কি কিছু পরোটা আমি বানিয়ে নিয়েছি, তার সাথে কিছু রুটিও বানিয়ে নিয়েছি। আমি অতিরিক্ত পরিমাণে রুটি ফ্রোজেন করি না, অল্প পরিমাণে করি যেন আগামী ২টা দিন হলে যেন আমার হয়ে যায়। আসলে প্রতিদিন সকালবেলা উঠে ওইভাবে রুটি বানানোটা আমার কাছে একটু প্যারাই লাগে। আর রুটিটা বানিয়ে রাখলে, ফ্রোজেন করে রাখলে দেখা যায় যে মেয়েরা স্কুল কলেজে যাওয়ার সময় আমি ঝটপট করে উঠে নাস্তাটা বানিয়ে দিতে পারি। বা আমি যদি ততটা সকালবেলা নাও উঠি, তো দেখা যায় এখন কেন যেন শরীরটা আর আগের মতো চলে না, শরীরটা খুবই খারাপ লাগে। বিশেষ করে দুপুরে কাজকর্ম করার পর সারা গা হাত পা ব্যথা, এত প্রচুর পরিমাণে মাথা ব্যথা হয়। তো তারপর থেকে হঠাৎ করে শরীরটা অনেক অসুস্থ হয়ে যায়। সকালবেলা উঠতে যদিও একটু লেট হয়, তখন আর কি জবাজুকে বললে ওরা সুন্দর মতো পরোটা বা রুটি নামিয়ে ভেজে চাটা বানিয়ে ওরা খেয়ে যেতে পারে। তো দেখা যায় মেয়েরা নাস্তা ভাজতে ভাজতেও অনেক সময় আমি উঠে যাই। তো এরপর আবার অনেক সময় আমিও উঠে আর কি ভেজে দেই। তো জবা যেহেতু একটু সকাল সকালই বাসা থেকে বের হয়, যেহেতু ওর কলেজটা অনেকটা দূরে, ওর বাবা বের হওয়ার পরপরই জবাও কিন্তু ঘুম থেকে উঠে যায়। উঠে ও ওর মতো রেডি হয়ে ওর নাস্তাটাও রেডি করে নেয়। এখন অনেক কিছুই মেয়েদের উপরে আমি টুকটাক ছেড়ে দেই যে তোমরা এটা করো ওটা করো। আসলে একা হাতে সারা ঘরের কাজ সামলিয়ে ওঠা কী যে কষ্ট, আমি আর কি বলবো। তো মাঝে মাঝে মনে হয় যে আসলে একটা সময় তো বলেছিলাম যে হেল্পিং হ্যান্ড রাখার কোনো দরকার নাই বা প্রয়োজন নাই। সত্যি কথা বলতে কি, হেল্পিং হ্যান্ডের সত্যি প্রয়োজন আছে। এই যে এখন এই পরিস্থিতিতে আমার শরীর হাত পা আর আগের মতো চলে না। আসলে শরীরটা তো আর মেশিন না। এই যে সারাদিন রাত অনর্গল কাজ করে যাই, নিজেদের ওইভাবে আরাম আয়েশ কোনোভাবেই হয় না। তো সেই জায়গা থেকে তো আরও উটকো কত রকমের ঝুট ঝামেলা লেগেই থাকে। সেই জায়গা থেকে মাঝে মাঝে অনেকটা ক্লান্ত হয়ে পড়ি, ভালো লাগে না কোনো কিছু। তো যাই হোক, এ কারণে মেয়েদেরকে মাঝে মাঝে বলি যে তোমরা টুকটাক কাজ করো। আসলে একজন কাজের খালাকে আমি খুঁজতেছি। এই বর্তমানে তো কাজের খালা পাওয়া খুবই কঠিন, তাদের ডিমান্ড অনেক বেশি। তো দেখা যাক, যদি একজন খালা পেয়ে যায় আমি আসলে রেখে দিব। তবে এই ওয়াশিং মেশিনটা আমাকে কিন্তু অনেক অনেক উপকার করেছে। ওয়াশিং মেশিনটার কারণে কিন্তু আমি অনেকটা স্বস্তিও পেয়েছি। তো এই ওয়াশিং মেশিনটা সত্যিই আমাকে অনেকটা স্বস্তি দিয়েছে। ২ দিনের কাপড়-চোপড় জমা হয়েছিল। আমি একসাথে ২ দিনের কাপড়-চোপড়গুলো ধুয়ে নিয়েছি। অনেকগুলো কাপড় হয়েছিল। আর আমি রেগুলার কাপড়-চোপড় রেগুলারই সাবান দিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করি। তো আসলে এটা একটা অভ্যাস হয়ে গিয়েছে। একদিন যদি কাপড়-চোপড় সাবান দিয়ে না ধোয়া হয়, পরের দিন সেটা পরতে আর ভালো লাগে না। তো এখানে গায়ে দেবার ওড়নাটাতে আমি একটু মাড় দিয়ে দিব। তো এ কারণে ওড়নাটা আলাদা করে রাখলাম। তো কাপড়-চোপড়গুলো আমি অফ ক্যামেরাতে ছাদে মেলে দিয়ে আসছি। এখন চলে আসছি এই যে এই র‍্যাকটা গুছিয়ে নেওয়ার জন্য। জুয়ের পরীক্ষা চলতেছে। কখন যে কোন বইটা ধরে টানাটানি করে পড়াশোনা করে আর বই খাতাগুলো এভাবে এলোমেলো করে রেখে দেয়। গতকাল বিকেল থেকেই এই র‍্যাকটার এই অবস্থা দেখে আমার কিন্তু একেবারে মাথাটা গরম হয়ে আছে। আসলে আমি এলোমেলো কোনো জিনিস দেখতে আর কি পছন্দ করি না। আর মেয়েরা সেই কাজগুলোই বেশি করে করে রাখে। তো আমি এদিক থেকে দেখলাম যে অনেকগুলো প্রশ্ন, যে প্রশ্নগুলো পরীক্ষা হয়ে গিয়েছে বা আগের যে পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলো এখানে এলোমেলো করে রেখে দিয়েছে। তো সেই প্রশ্নগুলো, যে বাতিল প্রশ্নগুলো, ওগুলো আর আমি রাখলাম না।
আগে একটা সময় জবার যখন পরীক্ষা হতো দেখা যায় সারা বছরের প্রশ্ন আমি রেখে দিতাম। তো দেখা যেত কি ওই প্রশ্নগুলো আবার নিচের ক্লাসের যদি কোনো বাচ্চা-কাচ্চা দেখা যায় উপরের ক্লাসে উঠতো, অনেক ভাবিরা চেয়ে থাকতো প্রশ্নগুলো। তো তাদেরকে আবার এই প্রশ্নগুলো দিয়ে দিতাম। তো এখন আর ওইভাবে তো স্কুলেও যাওয়া হয় না। আসলে বড় তো বড়ই। বড়কে নিয়ে আমি যেভাবে দৌড়াদৌড়ি করেছি, স্কুল বলেন, কলেজ বলেন সব জায়গাতে, আমার ছোট মেয়েটাকে নিয়ে আমি তার ১ গুণ সময়ও কিন্তু ওকে দেই না। ওকে নিয়ে স্কুলে যেয়ে বসে থাকা বা সেখানে গিয়ে সময় কাটানো ওটা কোনো কিছুই আমার হয় না। তবে একেবারে যে যাই না তা না। মাঝে, মাঝে আমি স্কুলে যাই, গিয়ে টিচারদের সাথে কথা বলি। পড়াশোনার বিষয়ে কথা বলি বা দেখা যায় যে যদি কোনো প্রয়োজন বোধ মনে করি তখন আমি স্কুলে যাই। তো যাই হোক আর যাবার সময় তো একদম আ পুরোটা সময় আমার দিনের অর্ধেকটা সময় আমি জবার পিছনে ব্যয় করেছি। শুধু অর্ধেকটা সময় বললে ভুল হবে। দিনে রাতে মিলিয়ে আমি ওই সময়টা জবাকে দিয়েছিলাম। তো আসলে সংসারে বড় সন্তানের প্রতি একটু কেয়ারিংটা বাবা-মা হয়তো বেশিই করে থাকে। তবে আমি যে সময়টা জবাকে দিয়েছি তার এতটুকু সময় যদি আমি জুঁইকে দিতে পারতাম তাহলে মনে হয় অনেক বেশি ভালো হতো। তো জুঁইয়ের মতো এখন ছেড়ে দিয়েছি যে, "তুমি তোমার মতো পড়াশোনা করো।" একেবারে ছেড়ে দিলেও ভুল হবে। বাচ্চাদেরকে লেখাপড়া করার সময় আসলে মায়েদেরকে একটু খেয়ালটা বেশি রাখতে হয়। তো ২ টা মেয়ের পড়াশোনার দিকে যখন যা করে সব দিকেই যেহেতু খেয়ালটা আমার বেশি রাখতে হয়, সে জায়গা থেকে আসলে সময় পাওয়াটা আমার জন্য একটু টাফ ব্যাপার হয়ে পড়ে। এদিক থেকে আজকে আর্টিফিশিয়াল ফুলগুলো ধুয়ে দিব। আর এগুলো না কয়েকদিন পর পরই একটু ছেড়ে নিতে হয়। তো মাকড়সার ছোট, ছোট কেমন যেন একটু জাল বেঁধে থাকে। তো এগুলো আমি একটু ভালো করে মুছে নিচ্ছিলাম। আর এই যে ওয়ালমেটটা একটু বাঁকা হয়ে আছে, এটাকেও আবার সোজা করে দিতে হবে। আমি কিন্তু দেখলেন যে ২ টা টবের মধ্যে পানি দিয়ে আসছি। তো ওই ২ টা টবের মাটিগুলো আমি আরকি পানি দিয়ে রাখলাম। মাটিটা ভিজে গেলে মাটিটা খুঁচিয়ে আমি অন্য একটা কাজ করতে পারবো। আমার বাগানবিলাস গাছটাতে আরকি মাটির কম আছে। তো এই মাটিগুলোর সাথে আমি দেখা যায় একটু সার মিক্স করে তারপরে আরকি আমি বাগানবিলাস গাছটাতে দিয়ে দিব। আর এখানে হাতের কাছে যে কটা আর্টিফিশিয়াল ফুল ছিল, সেগুলো আমি নিয়ে আসলাম। এগুলো হালকা কুসুম, কুসুম গরম পানি দিয়ে এগুলো এখন আমি ধুয়ে দিব। ফুলগুলোর মধ্যে অনেক ধুলাবালি পড়েছে আর ফুলগুলো ধোয়ার পর তো দেখতে বেশ চকচকেই লাগে। তো ধুলাবালির প্রভাবটা একটু বেশিই হয় আমার বাসাতে, যেহেতু রাস্তার পাশে বাসা। আর এগুলো তো আমি ঈদের আগে ক্লিন করি নাই। তো এজন্য আমি ভাবলাম যে যাই হোক সমস্যা নাই। এগুলো তো বছরে ২-৩ বার ক্লিন করতেই হয়। তো এখন অল্প, অল্প করে আমি এই তো সবকিছু পরিষ্কার করে নিচ্ছি। সকালের নাস্তা করেই কিন্তু আমি প্রতিদিনের মতো সংসারের অন্যান্য কাজগুলো করে তারপরে দুপুরের রান্নাটা আরকি করে নিব। আমার যে সকল আপুরা আমার কাছে আমার কিচেন ক্যাবিনেট, আমার ফ্যান, আমার দেয়ালের যে ঘরটা দেখতে চেয়েছেন, তো আমি চেষ্টা করব যে আগামী ২-১ টা ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিতে। যেহেতু আমি মাঝখানে অনেকদিন ভিডিও করি নাই, সেক্ষেত্রে আমি যে ভিডিওগুলো পরে করেছি, তো ওইভাবে কিন্তু আমি ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি। অনেক আপুরাই হয়তোবা একটু রাগ হতে পারেন যে আপুর কাছে এই জিনিসটা দেখতে চেয়েছি। আপু আজকের ভিডিওতেও দেখালো না। আসলে কাজের তো একটা সিরিয়াল থাকে। একটা কাজের মধ্যে আরেকটা কাজ আসলে আ যেটা আমি করি নাই সেটা যখন আমি এড করে দিই তখন না আমার নিজের কাছেই ভালো লাগে না। আমি আমার রিয়েল লাইফটা বা রিয়েল যে কাজকর্মগুলো আমি যখন যেভাবে করি ওইভাবে কিন্তু করার চেষ্টা করি। আপনাদের সাথে সেটাই শেয়ার করার চেষ্টা করি। আশা করছি আমার আপুরা বুঝতে পারবেন। এদিক থেকে আমি ফুলগুলো বেশি টাইম ভিজিয়ে রাখলাম না। কারণ এখানে যেহেতু গুঁড়ো সাবান দিয়ে ভিজিয়েছি, লং টাইম যদি ভিজিয়ে রাখি তাহলে অনেকগুলো ফুলের আঠা আছে ওগুলো নষ্ট হয়ে যাবে। বা পাতাবাহার যে পাতাটা আমি লাগিয়েছি ওটাও হয়তোবা আঠাগুলো খুলে যেতে পারে। তো এই কারণে আমি তাড়াতাড়ি করে আমি আরকি ভিজিয়ে ৪-৫ মিনিটের মতো রেখেছিলাম। এরপরেই তো আমি এগুলো ধুয়ে দিয়েছি। এগুলো এখন আমি বারান্দায় রেখে আসবো।
লাইফস্টাইল ব্লগ মানে প্রতিদিনের কাজকর্ম নিয়েই আসলে ভিডিও সাজানো হয়। এখানে আসলে নতুনত্ব বলতে কোনো জিনিস নাই, আহামরি দেখানোর মতো কোনো জিনিস নাই। আমার রিয়েল লাইফস্টাইলগুলো যারা দেখতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে ভালো লাগবে। এই যে জানালাটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে মাঝে মাঝে যেহেতু একটু বৃষ্টি হয়, তো পাশে যেহেতু গাছ আছে দেখতে পাচ্ছেন গ্লাস দিয়ে, এই মাটির থেকে পানি আর কি, পানি যখন ছিটে পড়ে মাটিগুলো ছিটে জানালার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। তো দেখলাম যে মাটির অনেক ছিটে ফোঁটা পড়ে আছে, জানালাটাও দেখতে খারাপ লাগছে, আর গ্রিলগুলোর মধ্যেও অনেকটা ধুলাবালি পড়ে আছে। এই কারণে আমি জানালাটা একটু ভালোভাবে আমি একটা শুকনা কাপড় দিয়ে আর কি পরিষ্কার করে নিচ্ছি। আমাকে অনেকদিন আগে আমি একজন ভাবির বাসায় গিয়েছিলাম। তো ভাবির কথাটা আর কি মনে পড়ে গেল জানালা পরিষ্কার করতে গিয়ে। ভাবি আমার ভিডিওগুলো দেখে থাকেন। আমি আজকের ভিডিওটা যদি ভাবি দেখে থাকে তাহলে ভাবি অবশ্যই বুঝতে পারবে যে আমি কোন ভাবির কথা বলছি। তো ভাবি আমাকে বলতেছিল যে, "এই আমিও তো ভাড়া বাসায় থাকি। আমার জানালাগুলো দেখেন তো। আমি তো বছরে একবারও হাত দেই না। আপনার এত জানালা ঘষে, ঘষে পরিষ্কার করা কেন লাগবে?" তো আসলে আমি ভাবিকে আর কি বলতেছিলাম আর হাসতেছিলাম যে, "আপনি কি মনে করেন যে আমি ভিডিও করার জন্য এগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন করি?" আসলে তা না। আসলে আমি মানুষটাই এমন, আমার পরিষ্কার, আমি যদি ব্লগ ভিডিও নাও করতাম, তারপরেও হয়তোবা আমি এর চাইতেও আরও বেশি কাজ করতাম। কারণ ভিডিও করে কাজ করতে গেলে না আমাদের অনেকটা দেরি হয়ে যায়। আর আমার কাজকর্মগুলো যেহেতু আমার অনেক আপুরা দেখতে পছন্দ করেন বা ভালোবাসেন, সেই জায়গা থেকে আসলে যেহেতু আপনারা পছন্দ করেন, এই কারণেই কিন্তু আমি আমার কাজগুলো আপনাদেরকে দেখাতেও পছন্দ করি। আর আমি যেহেতু এই কাজগুলো করে থাকি তাহলে আর ভিডিও মেক করতে সমস্যা কী? তো সেই জায়গা থেকে কিন্তু ভিডিওগুলো দেখে আর কি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আর কি ভাবিটা এটাও বলতেছিল যে এত কাজ মানুষ করে নাকি? তো ভাবি বিশ্বাস করেন আপনার উদ্দেশ্যে বলছি, আসলে আমি অফ ক্যামেরাতেও কিন্তু ভিডিও না করলেও আমি অফ ক্যামেরাতেও কিন্তু আমি এর চাইতেও ডাবল কাজ করে থাকি। আসলে একই ভিডিওতে এত কাজ দেখাতে গেলে জানিও অনেক আপুরাই বোরিং ফিল করেন। আবার যারা কাজ পছন্দ করেন তারা তো ঠিকই ভালোবাসার সহিত দেখে থাকেন। তো এই যে দেখেন পটল এনে কিন্তু একটু বাসায় রাখা যায় না। পটলগুলো একেবারে পেকে যায়। তো ওর বাবা পটলগুলো আর কি আমাকে টুকটাক কিছু বাজার করে দিয়েছিল অফিস খোলার আগে। তো সেই টুকটাক বাজার দিয়েই আমি এখনো পর্যন্ত চালিয়ে নিচ্ছি। এগুলো মনে হয় দেশি পটল ছিল। একেবারে ছোট পটলগুলো একেবারে পেকে গিয়েছে। তো পটল এনে কিন্তু বাসায় বেশিদিন রাখা যায় না। আসলে কি কোনো রকমের সবজি এনে বাসায় বেশিদিন ফ্রিজে রাখা যায় না আরকি, নষ্ট হয়ে যায়। আমি অফ ক্যামেরাতে এখানে ডাল ধুয়ে বসিয়ে দিলাম। আর এই চুলাতে এখন আমি এই তো এখানে পটল ভাজবো, তারপরে তরকারি রান্না করব। ২ চুলায় বসিয়ে দিলে রান্নাটাও কিন্তু আর কি ঝটপট হয়ে যায়। আসলে এই ২ টা হাত দিয়ে একটানা যে কত রকমের কাজ করি সকাল থেকে একদম রাত পর্যন্ত, তার তো কোনো হিসেবই নাই। হিসেব ছাড়া বলতে পারেন সংসারের কাজগুলো করে থাকি। তো এদিক থেকে এই পটল ভাজা আমার আসলে ভাজি করলেও তেমন একটা খেতে ভালো লাগে না। আবার পটল তরকারিটা খেতেও আমার তেমন একটা ভালো লাগে না। কেমন যেন পানি লাগে। আসলে পটলটা আমার কাছে মনে হয় ইলিশ মাছ ছাড়া অন্য কোনো মাছ দিয়ে খেতে তেমন একটা ভালো লাগে না। আরেকটা মাছ আছে সেটা হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছ আর ইলিশ মাছ, এই ২ টা দিয়ে কিন্তু পটল খেতে বেশি ভালো লাগে। তো এখানে ডালটা বলক চলে আসছে। উপরে যে ফেনাটা উঠেছিল সেটা ফেলে দিয়ে এখানে আমি আদা রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো আর কি দিয়ে দিব। তো আসলে এবার আমি চেয়েছিলাম যে কাঁচা আম এনে ফ্রোজেন করে রাখবো। তো আমার মা আবার বলতেছিল যে কাঁচা আম ফ্রোজেন করে রাখলে সেই আমটা নাকি খেতে ভালো লাগে না। আসলে আমি চাইছিলাম সামনে যেহেতু গরম অল্প কিছু আম এনে যদি আমি ডিপ করে রাখতাম, হয়তোবা এই গরমের সময় একটু টক ডাল খেতে আর কি ভালো লাগতো। তো আনবো করে আসলে ওইভাবে আমি বাজারেও আমার নামা হয়নি। তাছাড়া আমার মন মানসিকতাও ওই সময়তে ভালো ছিল না। কিসের আম আনবো আর কিসের আচার বানাবো বা কিসের ফ্রোজেন করব, আমি কোনো কিছুই আর কি করি নাই।
তো ওইভাবেই রয়ে গিয়েছে। আর এই দিক থেকে আমি এই তো পটলটা ভেজে দিলাম। ভেজে কিছু পেঁয়াজও আরকি ভেজে নিয়েছি। আর এখানে প্রায় 1/2 কেজির মতো টমেটো এনে রেখেছিলাম। দেখছিলাম যে টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এরপর আমি টমেটোগুলো কেটে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো কি আর করা, দুধের স্বাদ ঘোলে মেটানো। আমি এখন ডিপ ফ্রিজ থেকে টমেটো নামিয়ে এরপর টমেটোই দিয়ে দিলাম। তো টমেটো দিয়ে তার সাথে ধনিয়া পাতা দিয়েও কিন্তু ডাল রান্না করে খেতে বেশ ভালো লাগে। তো আসলে বাচ্চারাও এখন নিচে যাবে না ধনিয়া পাতা আনার জন্য। তো ধনিয়া পাতা আনার মতো মানুষও নাই। আসলে জুই স্কুলে চলে গিয়েছে জবা কলেজে। ধনিয়া পাতাটা আনতে হলে আমাকেই নামতে হবে নিচে। তো অলসতা করে আর নামলাম না। তো চিন্তা করলাম যাক টমেটো দিয়েই ডালটা রান্না করে ফেলি। আমি দেখেন এই কারেন্টের চুলায় আর এদিক থেকে সিলিন্ডারের চুলায় ২ চুলায় কিন্তু আ কিভাবে রান্না করছি। একবার এদিক, একবার ওইদিক। এই ২ পাশ আ দৌড়াদৌড়ি করতে, করতে আমার অবস্থা খারাপ। এপাশে যদিও কারেন্টের চুলাটা বসানো যায়, তবে লাইনটা যেহেতু একটু দূরে আমার আরকি একটু টানাটানি করতে হয় তার নিয়ে। তো সে জায়গা থেকে আমি এই পাশে আরকি রান্নাটা করে নিচ্ছি। আর আজকে কি করেছি দেখেন, আমি যে তাড়াহুড়া করে রান্না করেছি, তাড়াহুড়া করে রান্না করতে গেলে কিন্তু অনেক সময় অনেক কিছু ভুলভাল হয়ে যায়। তো আমি না আজকে তরকারিতে ১ ফোঁটা লবণও দেই নাই। একদম লবণ ছাড়া তরকারি রান্না করেছি। তো সবার আগে যেহেতু আমি দুপুরে খাবারটা খেতে বসেছিলাম। তো তরকারি প্লেটে নেওয়ার পর দেখলাম যে আমি ১ ফোঁটাও লবণ দেই নাই। তো কি আর করা, ওই মুহূর্তে আবার তরকারি গরম করব, লবণ দিব। পরবর্তীতে রাতে আরকি লবণ দিয়ে ভালো করে আবার গরম করে নিয়েছিলাম। তো এইজন্যই আরকি আমি যখন রান্না করতেছিলাম মনে, মনে ভাবতেছিলাম যে বেগুনগুলো এখনও কেন আরকি নরম হচ্ছে না? এখন এত শক্ত, শক্ত কেন? আসলে নরম লবণ দিয়ে দিলে তো বেগুনগুলো খুব তাড়াতাড়ি আরকি নরম হয়ে যেত। লবণের কত গুণ, তাই না? লবণের কিন্তু অনেক গুণ। লবণ দিলে স্বাদ, না দিলেই বেস্বাদ। তো আসলে স্বাদ ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। তো আমি এখানে এই তো মাছ দিয়ে দিলাম। এখন যখন ঝোলটা কমে আসবে আমি একটু জিরার গুঁড়া দিয়ে তারপর তরকারিটা আমি নামিয়ে নেব। তো এখানে আমার ডালটা হয়ে গিয়েছে। আমি এই চুলাতে এখন অল্প পরিমাণে কিছু মাংস রান্না করব। তো মাংসটা আমি আজকের জন্য রান্না করব না। মাংসটা আমি রান্না করব আগামীকালকের জন্য। তো এখানে আমি সবকিছু মসলা কষিয়ে তারপর আরকি মাংসটা এই তো দিয়ে দিচ্ছি। আজকে আর হাতে মাখিয়ে মাংসটা রান্না করলাম না। আজকের মাংসের মধ্যে আমি কোনো আলু দিব না। এমনিতেই মাংসটা খুব ভালোভাবে কষিয়ে আমি আরকি রান্না করে নিব। তবে সিলিন্ডারে রান্না করতে গেলে অনেকটা গ্যাস অপচয় হবে। তরকারিটা হয়ে গেলে আমি কিন্তু কারেন্টের চুলাতেই এই তরকারিটা রান্না করে নিব। মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। এখন শুধু সবকিছু গুছিয়ে নিব। রান্নাঘরের চারপাশটাও আমি অফ ক্যামেরাতে খুব সুন্দর করে পরিষ্কার করে নিব। তো এর মধ্যে যেহেতু আমার রান্নাবান্না শেষ, আমি চলে আসছি বারান্দা ঝাড়ু দেওয়ার জন্য। বারান্দা ঝাড়ু দিয়ে, ঘর ঝাড়ু দিয়ে আমি ঘরটাকে মুছে নিব। তো যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, আজকে আর ভিডিওটা বেশি বড় করব না। যতই ছোট করতে চাই না কেন, আমার ভিডিওগুলো বরাবরই অনেকটা বড় হয়ে থাকে। তো যাই হোক, অনেক কাজ করলাম সকাল থেকে একদম দুপুর পর্যন্ত। তো এখন ঘর মপ করে, গোসল করে এরপর দুপুরে খাওয়া-দাওয়াটা করব। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার আপুদেরকে বলব যে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি থেকে বের হবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে ১ম ভিজিট করেছেন, যদি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো আজকের মতো আমি বিদায় নিয়েছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।